আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ইনশাল্লাহ সকলেই ভালোই আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ফৌজিয়া মমতাজ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। আজকে যে বিষয়ের উপর সেটি হলো কর্পোরেট আইন ও প্রয়োগ। আজকে কর্পোরেট আইন ও প্রয়োগের তৃতীয় অধ্যায় কোম্পানি গঠন সম্পর্কে আলোচনা করা হবে। আজকে আমরা যা যা করব তা হলো কোম্পানি গঠনের পদক্ষেপ, কোম্পানি নিবন্ধনের ফলাফল, ন্যূনতম চাঁদা, যোগ্যতাসূচক শেয়ার, নিবন্ধনপত্র, কার্যাবলী আরম্ভের ক্ষেত্রে বাধা নিষেধ। প্রথমে দেখি পদক্ষেপ। প্রথমে আসছে কি উদ্যোগ গ্রহণ পর্যায়ে কী কী দিতে হবে, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারপর নামের ছাড়পত্র সংগ্রহ করতে হবে। তারপরে আসছে দলিলপত্র প্রণয়ন পর্যায়ে। এখানে স্মারকলিপি বা সংস্মারকের বিষয়টা আসবে, যেটা আমাদের মূল দলিল এবং সংঘবিধি আসবে। দলিলপত্র দাখিল পর্যায়ে করতে হবে, অর্থাৎ দলিলপত্রটি নিবন্ধন অফিসে দাখিল করতে হবে। নিবন্ধনপত্র সংগ্রহ করতে হবে। প্রাইভেট কোম্পানি লিমিটেড হলে কাজ আরম্ভ করে দিতে পারবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি হলে কাজ আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ। এখন আমরা দেখি উদ্যোগ গ্রহণ পর্যায়ে কী করি। প্রথমে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করি। প্রবর্তকগণ এই পর্যায়ে কোম্পানির সম্ভাব্য নাম কী হবে, কোম্পানির ধরন, অনুমোদন মূলধন ও পরিশোধিত মূলধন কত হবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং নামের ছাড়পত্র সংগ্রহ করেন। প্রবর্তকগণ প্রস্তাবিত কোম্পানির যে সম্ভাব্য নাম নির্দিষ্ট করেন, নিবন্ধকের নিকট থেকে নির্দিষ্ট ফি দিয়ে তার ছাড়পত্র সংগ্রহ করতে হয়। এই জন্য নিবন্ধকের অফিসের ওয়েবসাইটে অনুসন্ধান করে সহজেই প্রত্যাশিত নাম ফাঁকা রয়েছে কি না তা জানা যায়। অতঃপর যথানিয়মে ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে। প্রয়োজনে আবেদনপত্রে অগ্রাধিকার বিচারে একাধিক নামও প্রস্তাব করা যায়। নিবন্ধক অফিসে কোনো নাম নির্দিষ্ট করে ছাড়পত্র দিলে ইস্যুর তারিখ থেকে 30 দিনের মধ্যে কোম্পানির নিবন্ধনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রয়োজন পড়ে। তারপর আসছে আমার দলিলপত্র প্রণয়ন পর্যায়ে। প্রথমটি দেখো স্মারকলিপি। এটি কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। এটি ছাড়া কোম্পানি কথা চিন্তা করা যায় না। কোম্পানি প্রাইভেট বা পাবলিক যে ধরনের হোক না কেন, স্বতন্ত্রভাবে এরূপ দলিল তৈরি অপরিহার্য। তারপর আসছে আমার সংঘবিধি। এটি কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী লিপিবদ্ধ করা হয়। পরবর্তী আমরা আলোচনা করব আরেকটু। আচ্ছা, তারপরে বলে রাখি, সংঘস্মারকে সাধারণত কোম্পানির নামের শেষে লিমিটেড উল্লেখ থাকবে, নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা থাকবে, কোম্পানির উদ্দেশ্যগুলি বাণিজ্যিক কোম্পানি ব্যতীত অন্যান্য ক্ষেত্রে উদ্দেশ্য কার্যালয় যে সকল এলাকায় পরিব্যাপ্ত থাকবে তার উল্লেখ থাকতে হবে। শেয়ার হোল্ডারদের দায় শেয়ার দ্বারা সীমিত এই মর্মে একটি বিবৃতি এবং যে পরিমাণ শেয়ার মূলধন নিয়ে কোম্পানি নিবন্ধনের প্রস্তাব করেছে টাকার অঙ্কে তার উল্লেখ এবং কত সংখ্যক শেয়ারে ওই মূলধন বিভক্ত সেটি উল্লেখ থাকতে হবে। আর সংঘবিধি কোম্পানির স্বভাবতই দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী লিপিবদ্ধ করা হয়। তারপর হচ্ছে আমার দলিল পদ্ধতি দাখিল পর্যায়ে। কী ধরনের দলিল দাখিল করতে হবে। কোম্পানির এরপরে কোম্পানির নিবন্ধকের অফিসে আবেদনপত্র পেশ করেন এবং এর সাথে বিভিন্ন দলিলপত্র সংযুক্ত করেন, যেমন কোম্পানির সংঘস্মারকের এক কপি। এটি অবশ্যই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন সদস্য কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। সংঘবিধির এক কপি। এটিও সংঘস্মারকের অনুরূপ প্রবর্তকদের কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। তবে তফসিল 1-কে সংবিধি হিসেবে গ্রহণ করা হলে সেক্ষেত্রে এই মর্মে একটি ঘোষণাপত্রে প্রবর্তকদের স্বাক্ষর সমেত জমা দিতে হবে। প্রবর্তকদের মধ্যে যারা প্রস্তাবিত কোম্পানির পরিচালক হতে সম্মত হয়েছেন তাদের নাম, ঠিকানা, পেশা সম্বলিত তালিকা, পরিচালক হিসেবে দায়িত্ব পালনে সমর্থ আছেন এই মর্মে নিজ কর্তৃক অথবা লিখিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত ঘোষণাপত্র, তারা যে পরিচালক হিসেবে যোগ্যতাসূচক শেয়ার করে সমর্থ হয়েছে এই মর্মে একটি লিখিত চুক্তিপত্র লাগবে। কোম্পানি আইনের ধারা বা শর্তসমূহ যথাযথভাবে পালিত হয়েছে এই মর্মে কোম্পানি গঠন কার্যে নিযুক্ত ছিলেন এমন একজন অ্যাডভোকেট যিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে হাজির হওয়ায়
অধিকারী অথবা সংবিধিতে উল্লেখ কোম্পানির পরিচালক, ব্যবস্থাপক, সচিব পদের অধিকারী ব্যক্তি প্রদত্ত ঘোষণাপত্র। প্রয়োজনীয় ফি প্রদানপূর্বক উক্ত আবেদনপত্র সমস্ত দলিল পত্রাদি নিবন্ধকের নিকট জমা দিতে হবে। তারপরে আসছে আমার নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে। দলিলপত্রাদি দাখিল হওয়ার পর নিবন্ধক যদি এই মর্মে সন্তুষ্ট হন যে এই আইনে সংশ্লিষ্ট বিধানাবলী পালিত হয়েছে, সেক্ষেত্রে তিনি তা সংরক্ষণ করবেন এবং দাখিল হওয়ার তারিখ হতে 30 দিনের মধ্যে সেগুলোকে নিবন্ধিত করবেন। তবে নিবন্ধক দলিলপত্রাদি প্রাপ্ত হয়ে যদি সন্তুষ্ট না হন, তবে তার কারণ উক্ত মেয়াদের পরবর্তী 10 দিনের মধ্যে কোম্পানিকে অবহিত করবেন। কোম্পানি সংশোধক নিবন্ধনের পর নিবন্ধক তার নিজ হস্তে এই মর্মে একটি প্রত্যয়নপত্র প্রদান করবে যে উক্ত কোম্পানি নিবন্ধিত করা হয়েছে। এই অবস্থায় প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করে দিতে পারবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির জন্য আমার কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। এই পর্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালকগণ এই ন্যূনতম মূলধন সংগ্রহের প্রয়াস চালান। এই লক্ষ্যে জনগণের নিকট কোম্পানির শেয়ার বিক্রির উদ্দেশ্যে বিবরণপত্র তৈরি ও প্রচার করেন। তারপর আমি আসবো কোম্পানি নিবন্ধনের ফলাফলে। 22/1994 সালের কোম্পানি আইন অনুযায়ী শেয়ার মূল্য দ্বারা বা প্রতিশ্রুতি মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ সকল কোম্পানি নিবন্ধনী আইন অনুযায়ী বাধ্যতামূলক। এইরূপ নিবন্ধনের ফলে কোম্পানির আইনগত অস্তিত্বের সৃষ্টি হয় এবং যার ফলে কোম্পানি পৃথক আইনগত সত্তার মর্যাদা লাভ করে। কোম্পানি নিবন্ধনের জন্য নিবন্ধকের অফিসে সংঘস্মারক সংবিধির কপি ন্যূনতম পরিমাণ সদস্যদের স্বাক্ষরযুক্ত করে জমা দিতে হয়। অবশ্য এর সাথে আবেদনপত্র অন্যান্য কতিপয় সহযোগী দলিল সংযুক্ত থাকে। তাই কোম্পানি নিবন্ধন বলতে মূলত কোম্পানির সংঘস্মারক ও সংবিধির নিবন্ধনকে বোঝায়। এখন দেখি আমরা কোম্পানি নিবন্ধন ফলাফল সম্পর্কে যে বিধান প্রদত্ত হয়েছে তা হলো, কোনো কোম্পানির সংঘস্মারক নিবন্ধনের পর নিবন্ধক তার নিজ হাতে এই মর্মে একটি প্রত্যয় প্রদান করবেন যে উক্ত কোম্পানির নিবন্ধন হয়েছে এবং কোম্পানিটি সীমিত দায়ী কোম্পানি হলে এতে উল্লেখ করবেন যে এটি একটি সীমিত দায় কোম্পানি। নিবন্ধনপত্রে উল্লিখিত নিবন্ধনের তারিখ হতে সংঘস্মারকে স্বাক্ষরকারীগণ এবং বিভিন্ন সময়ে কোম্পানির সদস্য হবেন এবং এমন ব্যক্তিগণ সংঘস্মারকের বিধৃত নামে একটি নিবন্ধিত সংস্থায় পরিণত হবেন এবং তারা নিবন্ধিত কোম্পানির সকল কাজ সম্পাদন করার অধিকারী হবেন। কোম্পানি নিবন্ধনের ফলে কোম্পানিটি যে অবস্থা সৃষ্টি হয়, চিরন্তন অধিকারী হয়, কৃত্রিম স্বাধীন সত্তার অধিকারী হয় এবং তারা একটা সাধারণ সিলমোহর ব্যবহার করবেন। এখন দেখি ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাঁদা বলতে কি বুঝি আমরা। পাবলিক লিমিটেড কোম্পানির পরিমূল্য নিয়মাবলী ও বিবরণপত্রে কোম্পানি গঠনের প্রাথমিক খরচ, চলতি মূলধন ও প্রাথমিক প্রয়োজনাদি পূরণের উদ্দেশ্যে যে নির্দিষ্ট ন্যূনতম পরিমাণ মূলধন সংগ্রহের প্রতিশ্রুতির উল্লেখ থাকে তাকে ন্যূনতম মূলধন বলা হয়। যে সকল কারণে ন্যূনতম মূলধন সংগ্রহ করবেন, কোম্পানির প্রাথমিক ব্যয় ও গঠন সংক্রান্ত ব্যয় নির্বাহ, কোনো সম্পত্তি পূর্বে ক্রয় করা হলে তার মূল্য প্রদান, শেয়ার বিক্রির জন্য দাল বা অবলেখ্য কমিশন প্রদান করতে হবে এবং চলতি মূলধন সংগ্রহ করবে। এটাই হলো ন্যূনতম মূলধন এবং এইসব কারণে ন্যূনতম মূলধন সংগ্রহ করার প্রয়োজন। পরিচালকের যোগ্যতা সূচক শেয়ার। কোম্পানির সংবিধি বা পরিমূল্য নিয়মাবলীতে পরিচালক হওয়ার জন্য যদি ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ শেয়ার থাকা আবশ্যক করে দেওয়া হয়, তবে উক্ত পরিমাণ শেয়ারকে পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার বলে। এরূপ পরিমাণ শেয়ার না থাকলে বা পরিচালক হিসেবে নির্বাচিত বা নিয়োগের পর নির্ধারিত সময়ের মধ্যে উক্ত পরিমাণ শেয়ার না কিনলে উক্ত পরিচালক পদ আপনি শূন্য হয়ে যায় এবং নতুন পরিচালক নিয়োগের প্রয়োজন পড়ে। 1994 সালের কোম্পানি আইনে বলা হয়েছে, শেয়ার মূলধন বিশিষ্ট কোম্পানির ক্ষেত্রে প্রথম পরিচালক হওয়ার জন্য পরিচালক হতে সম্মত ব্যক্তিকে এই মর্মে ঘোষণা দিতে হবে যে যোগ্যতা সূচক শেয়ারের কম নয় এমন পরিমাণ শেয়ার তার নামে নিবন্ধীকৃত হয়েছে কিংবা তিনি ন্যূনপক্ষে যোগ্যতা সূচক পরিমাণ শেয়ার করার জন্য কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। যদি কোনো পরিচালক নির্বাচিত হওয়ার পর 60 দিনের মধ্যে বা সংবিধির দ্বারা
নির্ধারিত কম সময়ের মধ্যে যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ে অসমর্থ হন, তবে পরিচালক পদ শূন্য হবে। অর্থাৎ যোগ্যতাসূচক শেয়ারের পরিমাণ কী হবে তা কোম্পানির সংবিধিতে উল্লেখ করা হয়ে থাকে। মূলত কোম্পানিতে একজন পরিচালক যাতে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার থাকে তা নিশ্চিত করার জন্যই সংবিধিতে এরূপ পরিমাণ উল্লেখ করা হয়। আমরা নিবন্ধনপত্র। কোম্পানি আইনের বিভিন্ন বিধান বা আনুষ্ঠানিকতা পালন শেষে কোনো কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তারা নিবন্ধকের নিকট হতে কোম্পানি নিবন্ধনের প্রমাণ হিসেবে যে দলিল সংগ্রহ করেন তাকে নিবন্ধনপত্র বলে। কোম্পানি একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। 1994 সালের কোম্পানি আইন অনুসারে নিবন্ধিত কোম্পানি অর্থাৎ সীমাহীন ও সীমাবদ্ধ সকল ব্যয়সম্পন্ন কোম্পানিকে ব্যবসা শুরু করতে হলে নিবন্ধকের নিকট হতে নিবন্ধনপত্র সংগ্রহ করতে হয়। অর্থাৎ নিবন্ধনপত্র কোম্পানির অস্তিত্বের সরকারি অনুমোদন নির্দেশক। এই নিবন্ধনপত্র সংগ্রহের ক্ষেত্রে কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তাদের বিশেষ আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয়। আবেদনপত্রের সাথে বিভিন্ন প্রকার দলিলপত্র ও ফি সংযুক্ত করে নিবন্ধকের নিকট জমা দিলে নিবন্ধক যদি সন্তুষ্ট হন সেক্ষেত্রে এরূপ দলিল প্রদান করেন। এই নিবন্ধনপত্র পাওয়ার পর কোম্পানির আইনগত অস্তিত্বের সৃষ্টি হয়। সুতরাং কোম্পানি আইনের বিভিন্ন বিধান বা আনুষ্ঠানিকতা পালন শেষে কোনো কোম্পানির প্রবর্তক ও উদ্যোক্তারা কোম্পানি নিবন্ধকের নিকট হতে নিবন্ধনের প্রমাণ হিসেবে যে দলিল সংগ্রহ করেন তাকে আমরা নিবন্ধনপত্র বলে থাকি। আসে আমরা কার্যারম্ভের অনুমতিপত্র। পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের ক্ষেত্রে নিবন্ধনপত্র সংগ্রহের পরে প্রবর্তকদের যে গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহ করতে হয় তাই কার্যারম্ভের অনুমতিপত্র। এই দলিল সংগৃহীত না হওয়া পর্যন্ত উক্ত কোম্পানির কাজ শুরু করতে পারবে না। 1994 সালের কোম্পানি আইনের 150 ধারার বিধান অনুযায়ী কার্যারম্ভের অনুমতিপত্র লাভের জন্য প্রস্তাবিত কোম্পানিকে নিম্নোক্ত আনুষ্ঠানিকতা পালন করতে হয়। ন্যূনতম মূলধন সংগৃহীত হয়েছে এবং প্রত্যেক পরিচালক তাদের প্রতিশ্রুত শেয়ার নগদ মূল্যে ক্রয় করেছেন। এই মর্মে কোম্পানির সচিব বা একজন পরিচালক নির্ধারিত ছকে তৎকর্তৃক যথাযথভাবে সত্যাখ্যানকৃত বা ভেরিফাইড একটি ঘোষণাপত্র দাখিল করবেন এবং জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয় নিমিত্তে ইস্যুকৃত প্রসপেক্টাস বা এরূপ ইস্যু না করার ক্ষেত্রে প্রসপেক্টাসের বিকল্প বিবরণীর কপি নিবন্ধকের নিকট দাখিল করতে হবে। এটা হলো যে আমার কার্যক্রম অনুমতিপত্রের সাথে যা লাগবে, যেটা করা প্রয়োজন। কার্যক্রম আরম্ভের ক্ষেত্রে কিছু বাধা নিষেধ আছে। কোনো পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন হওয়ার পর বিবরণপত্র প্রকাশ ও প্রদান করলেও কতগুলো শর্ত পূরণ না হলে কাজ শুরু করতে পারবে না। অর্থাৎ এমত অবস্থায় নিবন্ধক কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করবেন না। কার্যাবলী শুরু করতে হলে যে সকল শর্ত পূরণ বা বাধা নিষেধ মান্য করতে হবে কোম্পানি আইনের 150 ধারায় এই সম্পর্কে নিম্নরূপ বিধান প্রদত্ত রয়েছে। কোনো কোম্পানি তার কার্যাবলী আরম্ভ করবে না যদি শেয়ার বরাদ্দ করা সাময়িক মূল্য ন্যূনতম চাঁদার পরিমাণ অপেক্ষা কম হয়। কোম্পানির প্রত্যেক পরিচালককে তিনি যেসব শেয়ার গ্রহণ করেছেন বা গ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং তন্মধ্যে যেসব শেয়ারের মূল্যের নগদে পরিশোধযোগ্য সেই সবের প্রতিটির উপর এমন পরিমাণ অর্থ পরিশোধ করে থাকেন যা কোম্পানির শেয়ার মূলধনে চাঁদা প্রদানের জন্য সাধারণ নিকট আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে শেয়ারের জন্য জনসাধারণের কর্তৃক আবেদনের উপর প্রদেয় হতো। কোম্পানির বিভিন্ন শেয়ারের যথাযথভাবে ঘোষণাপত্র করা হলে রেজিস্ট্রি এই মর্মে প্রত্যয়ন করবেন যে উক্ত কোম্পানি তার কার্যাবলী আরম্ভ করার অধিকারী এবং উক্ত প্রত্যয়নপত্র এরূপ অধিকারী হওয়ার চূড়ান্ত সাক্ষ্য হবে। তবে শর্ত থাকে কোম্পানির শেয়ারের চাঁদা দানের আহ্বান জানিয়ে প্রসপেক্টাস ইস্যু না করার ক্ষেত্রে একটি প্রসপেক্টাসের বিবরণী রেজিস্ট্রির নিকট দাখিল করা না হলে তিনি অন্য কোনো প্রত্যয়নপত্র প্রদান করবেন না। কার্যাবলী আরম্ভের অধিকারী হওয়ার তারিখের পূর্বে কোনো কোম্পানি কর্তৃক সম্পাদিত চুক্তি সাময়িক চুক্তি মাত্র এবং সেই তারিখের পূর্বে তা কোম্পানির উপর বাধ্যতামূলক হবে না এবং সেই তারিখেই তা বাধ্যতামূলক হবে। এবং একই সঙ্গে কোনো শেয়ার ও ডিবেঞ্চারে চাঁদা দানের প্রস্তাব দেওয়া অথবা শেয়ার ও ডিবেঞ্চার বরাদ্দ করা অথবা শেয়ার ও ডিবেঞ্চার আবেদনের সাথে পদে অর্থ গ্রহণ করার ক্ষেত্রে এ ধারা কোনো কিছুই বাধা হবে না। এই ধারার বিধান লঙ্ঘন করে যদি কোনো কোম্পানি তার
কার্যাবলী আরম্ভ করে, তাহলে উক্ত লঙ্ঘনের জন্য দায়ী হবে প্রত্যেক ব্যক্তি। অনুরূপ লঙ্ঘন যতদিন অব্যাহত থাকে ততদিনের প্রতিদিনের জন্য অনধিক 1000 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত কার্যাবলী আরম্ভ বা উক্ত ক্ষমতা প্রয়োগের কারণে তার অন্য কোনো দায় দায়িত্ব থাকলে তাই উপধারের বিধানের কারণে ক্ষুণ্ণ হবে না। এই ধারার কোনো কিছু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে অথবা তার শেয়ারের মূলধনের চাঁদাদানের জন্য জনসাধারণের নিকট আহ্বান জানিয়ে প্রসপেক্টাস ইস্যু করে না এমন কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এবং যে কোম্পানি গ্যারান্টি দ্বারা সীমিত দায় বিশিষ্ট এবং যার কোনো শেয়ার মূলধন নেই সেই কোম্পানির ক্ষেত্রে এই ধারার শেয়ার সংগ্রহের বিধানগুলি প্রযোজ্য হবে না। এটা হলো আমার কার্যাবলী আরম্ভের ক্ষেত্রে বাধা নিষেধ সহ মোটামুটি কোম্পানি গঠনের পর্যায়গুলো শেষ করলাম। তারপরে নেক্সট ক্লাসে, আজকে আর না, নেক্সট ক্লাসে আমরা বিদেশি কোম্পানি শেয়ার ক্রয় বিক্রির উপর বাধা নিষেধ, প্রবর্তকদের সম্পর্কে আলোচনা করব, প্রবর্তক কার্যাবলী, তাদের দায় দায়িত্ব সম্পর্কে, অধিকার, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো তোমরা ক্লাসগুলো ভালোভাবে ফলো করবে, শুধু ফলো করলেই হবে না, সে অনুযায়ী কাজ করতে হবে, অর্থাৎ পড়ালেখা করতে হবে। তো আজ এই পর্যন্ত। সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, অন্যদেরকেও নিরাপদে রাখবে, স্বাস্থ্যবিধি অনুযায়ী চলবে, নিরাপত্তার বিধি মেনে চলবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।